আচ্ছা, আগের ক্লাসে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এই অবধি আলোচনা করেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব এর কিছু দিক আলোচনা করেছিলাম। কারণ আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে তফাৎ কোথায় কোথায় সেইগুলো বোঝানোর জন্যে এটা আমার আলোচনা করতে হয়েছিল। তা আমরা আজকে দু জায়গায় দুটো জিনিস দেখবো আর কি। প্রথমটা দেখবো হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই রিলেশনটা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অঙ্ক কষবার জন্য আমরা কি করতে পারি। তোমাদের অঙ্ক বা যে প্রবলেমসগুলো থাকবে সেই প্রবলেমসগুলোয় তোমরা খেয়াল করবে যে কোন কোন চলরাশি বা কোন কোন ভেরিয়েবলগুলো তোমায় বলে দিয়েছে, তার মানগুলো ভ্যালুগুলো বলে দিয়েছে, আর কোনগুলো রিলেশনগুলো এই রিলেশনগুলোতে এটা প্রথমে খেয়াল রাখো। আমাদের কি কি ভেরিয়েবল আছে, পিভি ইকুয়াল টু এনআরটি এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমরা আরেকটুখানি বিস্তৃতভাবে একটু দেখি। এই যে রিলেশনটা পিভি ইকুয়াল টু এনআরটি, এই রিলেশনটাতে দেখো আমার ভেরিয়েবল হচ্ছে 1 নম্বর হচ্ছে পি, 2 নম্বর হচ্ছে ভি, 3 নম্বর হচ্ছে এন, 4 নম্বর হচ্ছে টি। এই চারটে কোয়ান্টিটি অদল বদল হতে পারে, এছাড়া আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা কোনোভাবে পরিবর্তিত হবার কথা নয়। তোমাকে এমন প্রশ্ন দিতে পারে যেখানে শুধুমাত্র চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটাকে মাথায় রাখতে হবে, সেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বলেই দিয়েছে। তাহলে আমরা এত বড় সমীকরণ নিয়ে সেক্ষেত্রে কাজ করব না। বয়েলস ল, বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলস ল থেকে পেয়েছিলাম পি ভ্যারিজ অ্যাজ 1/v, বা এইখান থেকে পেয়েছিলাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে প্রেসার এবং ভলিউমের যে গুণফল, তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাদের গুণফলটা ধ্রুবক থাকবে, পাল্টাবে না। অর্থাৎ পি বাড়লে ভি কমাতে হবে, কিন্তু এদের গুণফল যেন ধ্রুবক থাকে। একটা এক্সাম্পল নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরা যাক এক্স ওয়াই ইকুয়াল টু, আমি ধরো লিখলাম 128, এক্স ওয়াই ইকুয়াল টু 128। এক্স আর ওয়াই এর কি কি ভ্যালু হতে পারে? এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু 128। এক্স এর ভ্যালু যদি 2 হয়, ওয়াই এর ভ্যালু 64। এক্স এর ভ্যালু যদি 4 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 32। এক্স এর ভ্যালু যদি 8 হয়, এটার ভ্যালু হচ্ছে 16। এক্স এর ভ্যালু যদি 16 হয়, এর ভ্যালু হচ্ছে 8। এক্স এর ভ্যালু যদি 32 হয়, এর ভ্যালু হচ্ছে 4। এক্স এর ভ্যালু যদি 64 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। এক্স এর ভ্যালু যদি 128 হয়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এক্স আর ওয়াই কে যদি গুণ করি, এটা কি লিখলাম? এই গুণফলটা 128 হচ্ছে। এখানে যদি আরেকটা দাগ দিয়ে এক্স আর ওয়াই কে গুণ করি, এটাও গুণ করলে 128, এটাও গুণ করলে 128, এটা গুণ করলেও 128, এটাও গুণ করলে 128।
অর্থাৎ এক্স আর ওয়াই এর মানগুলো এমনভাবে পরিবর্তিত হয়েছে, এদের গুণফলটা কিন্তু আনচেঞ্জড আছে, অপরিবর্তিত আছে। অর্থাৎ এই রকম যদি সম্পর্ক থাকে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে পি এর মান যত বাড়বে ভি এর মান ঠিক সেই হারে কমতে থাকবে, সেই জন্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তা সুতরাং এই রকম যদি সম্পর্ক থাকে, অর্থাৎ আমরা এই জিনিসটাকে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্টটাকে আমরা কি লিখতে পারি, এরকম বিভিন্ন কেস পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি, এইরকম অনেকগুলো মানে কেসে ভাঙতে পারি। কেন, কিভাবে ভাঙবো না, যেমন এই যে এক্স ওয়াই ইকুয়াল টু 128, এই যে উদাহরণটা দিলাম, এই যে এক্স এর মান 1, ওয়াই এর মান 128, তাহলে এটা মনে মনে এক্স ওয়ান ভাবি, এটা ওয়াই ওয়ান ভাবি, এই যে গুণফল 128। পি টু ভি টু, এখানে এক্স এর মান 2 নিয়েছি, পরেরটায় এক্স এর মান 2 নিয়েছি, ওয়াই এর মান 64 হয়ে গেছে, তাহলে প্রেশার তার মানে চেঞ্জ করেছি, ভলিউমও চেঞ্জ করেছি, কিন্তু এদের গুণফলটা সেই আগের গুণফলটাই আছে। অর্থাৎ এদের গুণফলটা যেহেতু ধ্রুবক, আমি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এরকম অসংখ্য চাপ এবং আয়তনের মান পেতে পারি। আমরা তো এখানে সমস্ত যে উদাহরণটা দেখালাম, এই উদাহরণে সবগুলো আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি, হোল নাম্বার নিয়েছি। এমন তো হতেই পারে ফ্র্যাকশন, মানে তোমার ডেসিমাল নাম্বার আসতে পারে, সেই ডেসিমাল নাম্বারগুলো গুণ করলেও এই পিভির যে প্রোডাক্ট বা গুণফলটা সেটা অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ থাকবে। তাহলে এইরকম পি ওয়ান ভি ওয়ান পি টু ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি এরকম প্রয়োজন মতো লিখতে পারি। আমাদের সাধারণভাবে অঙ্ক কষার সময় যেটা দেওয়া থাকে আর কি, দুটো এরকম কেস দেওয়া থাকে, মানে অর্থাৎ হয়তো বলা রইল যে এত চাপ এত আয়তন ছিল, সেখানে আমি চাপ এত করতে চাইছি, আয়তন কত হবে, তাহলে আমি এই বাকি অংশটা মুছে দিতে পারি। আমাদের বোঝবার জন্য এই বাকি অংশটা মুছে দিলাম। মুছে দেবার পর এই প্রেসার ভলিউম এই দুটোর মান দেওয়া আছে, এই প্রেসার একটা প্রেসারের মান দেওয়া আছে, মানে অন্তিম চাপ দেওয়া আছে, ফাইনাল ভলিউমটা তোমায় বার করতে বললো। তাহলে এখান থেকে বুঝতেই পারছো ভি টু ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান বাই পি টু, এইটা যদি আমরা করি তাহলে আমরা পি টুর মান পেয়ে যাব, পেতে অসুবিধা হবে না। তাহলে এইভাবে আমরা অঙ্ক কষবো। এটা বয়েলস ল গেল। ঠিক তেমনি করে চার্লস লতে আসি, এই জায়গাটা মুছে দিলাম। চার্লস ল থেকে পেয়েছিলাম তার পরম সূত্র থেকে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, এখানে চাপটা ধ্রুবক আছে। তাহলে এই রকম যদি হয় তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি এরকম একটা রিলেশন পেয়েছিলাম, অর্থাৎ ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে দেখো আগের বেলায় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, তাই জন্য পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি এরকমভাবে লিখেছিলাম। তাহলে এইরকম রিলেশনের বেলায় কিভাবে লিখতে পারি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি, অর্থাৎ যাই হোক না কেন ভি ওয়ান আর ভি আর টি এর ভ্যালু, এদের অনুপাতটা বা রেশিওটা আনচেঞ্জড থাকবে, পাল্টাবে না। যেমন ধরো এই আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে ধরো ভি আর টি এর একটা যদি এরকমভাবে ভ্যালু বার করি, ধরা যাক এইটা হচ্ছে 300, এটা তো কেলভিনে মাপা হয়, ভি
ভি এর ভ্যালুটা হচ্ছে হয়তো 100, এখানে এটা 600 করলাম, এটা 200 হলো, এটা 900 করলাম, এটা 300 হলো, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ভি বাই টি, দেখো ভি এর ভি1 ভি2 ভি3 এরকম বিভিন্ন মান নিলাম, টি এরও টি1 টি2 টি3 বিভিন্ন ভ্যালু নিলাম, কিন্তু দ্য রেশিও অফ ভি অ্যান্ড টি, ভি বাই টি করো, এখানে 100/300 মানে 1/3, 200/600 কাটাকুটি করলে সেখানেও 1/3, 300/900 সেখানেও কাটাকুটি করলে 1/3, অর্থাৎ এইখানে এই অনুপাতটা কিন্তু কনস্ট্যান্ট আছে। তোমাকে প্রবলেম যখন কষবে তোমায় কি দেয়া থাকবে না, তোমাকে হয়তো এই অংশটা অর্থাৎ এইটুকু কাজে লাগালেই হবে। তোমায় কোনো একটা গ্যাসের ইনিশিয়াল ভলিউম বা প্রাথমিক আয়তন দিয়ে দেওয়া হলো, সেটা কত তাপমাত্রায় আছে বলে দেওয়া হলো, বললো যে চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা এত হলো অন্তিম তাপমাত্রা, তাহলে অন্তিম আয়তন কত হবে, অর্থাৎ আমরা এখান থেকে ভি2টা বার করবো, জেনারেলি তাই দেয়, বা কত তাপমাত্রায় অন্তিম আয়তন এত হবে এরকমও প্রশ্ন দিতে পারে। যাই দিক, যদি ভি2 বার করতে বলে তাহলে আমরা ভি1 ইন্টু টি2/টি1 ক্রস মাল্টিপ্লিকেশন করলে এবার এখান থেকে ভ্যালু বসিয়ে ভি2 ভ্যালু পেয়ে যাব। একই রকমভাবে প্রেসার লয়ের ক্ষেত্রেও একই ধরনের সম্পর্ক খাটে। প্রেসার লয়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, প্রেসার লয় দেখেছিলাম পি ভ্যারিজ অ্যাজ টি, তাহলে পি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, সেক্ষেত্রে পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক একই স্টাইলে দেখো লিখছি, এখানে যেরকম লিখেছিলাম, তাহলে p1/t1 ইকুয়াল টু p2/t2 ইকুয়াল টু সাম, মানে ইট উইল গো অন ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমার অঙ্কের ক্ষেত্রে যদি আয়তন অপরিবর্তিত থাকে, শুধুমাত্র চাপের পরিবর্তন হয়, প্রাথমিক চাপ বলে দিল, তাপমাত্রা বলে দিল, প্রাথমিক তাপমাত্রা হয়ে গেল, এবার অন্তিম তাপমাত্রাও হয়তো বলে দিল অন্তিম চাপ কত হবে। এই ক্ষেত্রে এই চার্লস ল এবং বয়েলস ল এর ক্ষেত্রে মনে রেখো, আমরা এখানে এই যে টিটা ব্যবহার করছি, এই টিটা কিন্তু হচ্ছে ইট ইজ ইন কেলভিন স্কেল বা পরম স্কেল, অ্যাবসলিউট স্কেল। সুতরাং তোমাকে যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বলে দেয়, সবসময় তার সঙ্গে 273 অ্যাড করে তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে নিয়ে চলে যেতে হবে। ধরো তোমায় বললো গ্যাসটার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে হয়তো 20°C, এটা বলে দিল, এইখানে কিন্তু যদি 20 বসিয়ে দাও তাহলে কিন্তু হিসাব সব গড়বড় হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে এর সঙ্গে 273 অ্যাড করে এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমি এইখানে যে ভ্যালুটা বসাবো সেটা হবে 293 কেলভিন। সুতরাং অঙ্ক কষার সময় এই রিলেশনগুলো ব্যবহার করবে যখন the temperature should be in কেলভিন স্কেল। কখন কেলভিন স্কেল ব্যবহার করতে লাগবে না, যখন তোমরা এইরকম রিলেশনটা ইউজ করবে, অর্থাৎ সেই যেটা অরিজিনাল চার্লস ল এর ফর্ম, এইরকম যে রিলেশনটা ছিল এইখানে, এটা কিন্তু এই টিটা কিন্তু সেলসিয়াস স্কেলে, এর বেলায় পিটি ইকুয়াল টু p01 প্লাস t/273, এটাও কিন্তু সেলসিয়াস স্কেলে, কেলভিন স্কেলে নয়। এই রিলেশনটা যখন ইউজ করব তখন আমরা সেলসিয়াস স্কেলেই তাপমাত্রার মানটা বা টেম্পারেচারের ভ্যালুটা বসাবো, সেখানে কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করলে আবার ভুল হয়ে যাবে। এটা একটা দিক। আর যখন এই চারটেই ভেরিয়েবল, হয়তো তোমাকে এমন অঙ্ক দেওয়া হলো যেখানে প্রেশারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, সাধারণভাবে এন এর ভ্যারিয়েশনটা একই সঙ্গে থাকে না দেয়া, এন এর ভ্যারিয়েশনটা অন্য ক্ষেত্রে অন্যভাবে দেওয়া থাকে। তা সেক্ষেত্রে আমরা এই রিলেশনটাকে
এনটাকেও তখন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য মোল সংখ্যা বা নাম্বার অফ মোলস যেটাকে বলছি আমরা, সেটাও তো ধ্রুবক, নাম্বার অফ মোলস পাল্টাচ্ছে না। অর্থাৎ কত মোল গ্যাস নিয়ে আমি এক্সপেরিমেন্টটা করছি, সেটা একবার সিস্টেমের মধ্যে যতটা গ্যাস ভরেছি সেই পরিমাণ গ্যাস আর তো কোথাও বেরোচ্ছে না, যতটা ঢুকেছে ততটাই নিয়ে আমি কাজ করছি। তাহলে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা যেটা এন, সেই এনটা কিন্তু পাল্টাচ্ছে না। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটায় পিভি বাই টি, এইটা এই যে এন আর, এই জিনিসটাই তার মানে তখন কনস্ট্যান্ট থাকছে। শুধু আর কনস্ট্যান্ট তো নয়, মোল সংখ্যাটাও যেহেতু অপরিবর্তিত থাকছে, গ্যাসটা যখন কোনো একটা পাত্রের মধ্যে ভরা আছে তখন এই মোল সংখ্যাটাকে কনস্ট্যান্ট রাখছি, এবং মোল সংখ্যাটাকে কনস্ট্যান্ট রাখলে এই জিনিসটাকে তখন আমরা অঙ্ক কষার জন্য এইরকম তাহলে ফর্মে লিখতে পারি। দিস ক্যান বি এক্সটেন্ডেড অ্যাজ ওয়েল, আরও বাড়ানো যেতে পারে, আমাদের প্রয়োজন পড়বে না যদিও। অর্থাৎ আমি বলতে চাইছি যে এইটা কনস্ট্যান্ট মানে আমি এইগুলো বিভিন্ন কেসে বিভিন্ন স্পেসিফিক ভ্যালুজ জন্য এইভাবে আমি এই রেশিওটাকে বাড়িয়ে যেতে পারি। তাহলে আমার অঙ্ক কষার জন্য এই দুটো পেলেই সাফিসিয়েন্ট, আমার তিনটেতে যাওয়ার দরকার পড়বে না। তোমার এই রিলেশনের মধ্যে প্রেশারের প্রাথমিক তাপমাত্রা মানে, অর্থাৎ এখানে দেখো ছখানা মোট ভেরিয়েবল আছে, পিভিটি প্রাথমিক, পিভিটি অন্তিম, মানে ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে এই যে ছখানা ভেরিয়েবল আছে তার মধ্যে পাঁচখানা ভেরিয়েবলের ভ্যালু তোমায় বলে দেওয়া থাকবে, একটা ভেরিয়েবলের ভ্যালু বার করতে হবে। যদি ফাইনাল ভলিউম বার করতে দেয় তাহলে V2 ইকুয়াল টু কত হবে, এখান থেকে সব মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাব। T2 যদি বার করতে দেয় একই রকমভাবে পেয়ে যাব, P2 যদি বার করতে দেয় সেটাও একই রকমভাবে পেয়ে যাব। সুতরাং আমরা অঙ্ক কষবো যখন, একটা দুটো অঙ্ক করব আজকে, করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আচ্ছা, সেইটা বলার আগে আর একটা জায়গা আমার একটু বলে নেওয়া দরকার বলে মনে হয়েছে, যে অনেক সময় আমরা যে দেখলাম সেদিনকে আগের দিন যে -273°C যে কোনো গ্যাসের, যদিও সেটাকে আদর্শ গ্যাস বলে ভাবি আর কি, তাত্ত্বিক আয়তন, থিওরিটিক্যাল ভলিউম এবং চাপ বা প্রেশার দুটোই শূন্য হয়ে যাচ্ছে, এটা দেখেছি। এবার তোমাকে ধরো প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল, কিভাবে ঘুরিয়ে দিতে পারে, যে আয়তন কোন তাপমাত্রায় কি হয় না শূন্য হয়ে যায়, তাত্ত্বিক আয়তন শূন্য হয়ে যায়, যে এইটাই যদি প্রশ্ন থাকে সেটা আমরা অ্যাপ্রোচটা কিভাবে করব। অর্থাৎ এটা মুছে দিই, তোমাকে যদি প্রশ্ন দেয় তুমি 1 নম্বরের প্রশ্ন হলে তুমি লিখে দিলে at -273°C, কিন্তু যদি এই টেম্পারেচারটা তোমায় শো করতে হয়, তুমি কি করে জানলে -273°C এই ভলিউমটা 0 হবে, তোমার তো জানা নেই। তা আমরা সেক্ষেত্রে কি করব, উত্তর লিখবার সময় আচ্ছা অ্যাট দরকার নেই, ধরো আমায় রিলেশন যেটা আমরা চার্লস ল থেকে পেয়েছি, ফ্রম চার্লস ল কি পেয়েছি, চার্লসের সূত্র থেকে, চার্লস ল থেকে পেয়েছি VT ইকুয়াল টু V01 প্লাস T/273, এই রিলেশনটা পেয়েছি। আমায় theoretical volume of all gases will be 0, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি পাচ্ছি আমরা,
ভিটিকে আমায় 0 করতে হবে। তাহলে এটা যদি 0 করি তাহলে 0 ইকুয়াল টু v0 ইন্টু 1 প্লাস t/273, তাই তো বলেছে 0 করতে হবে। দেখা যাক কোন তাপমাত্রায় হয় ঘটনাটা। তাহলে এই দুটোর গুণফল 0, তাহলে v0 যেহেতু 0 নয় তাহলে 1 প্লাস t/273 নিশ্চয়ই 0, সিন্স v0 ইজ নট ইকুয়াল টু 0, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটার ভলিউম ছিল, সেটাই v0। তাহলে এখান থেকে t/273 ইকুয়াল টু -1 এবং t ইকুয়াল টু -273। তাহলে আমরা এখান থেকে বার করতে পারলাম আর কি যে at -273 degree Celsius the final theoretical volume will be 0, keeping pressure constant। তাহলে আমাদের তখন এই অ্যাপ্রোচে এগোতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস হলে আমরা চাপে কোনো গ্যাসের এই জায়গাটা আমাদের কাছে মোটামুটি যাচ্ছে, ক্লিয়ার হলো যে কিভাবে আমরা কি অ্যাপ্রোচে উত্তর লিখব। আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, সেটা আরেকটু আজকে বলবো। কিছু জায়গা আলোচনা করতে বাকি আছে আর কি। সেই জায়গাগুলো কি কি? গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস কিছু কিছু প্রথমে স্বীকার করে নেয়, কিছু কিছু স্বীকার্য আছে, পস্টুলেট বলা হয় ইংরেজিতে। পস্টুলেট মানে কোনো একটা থিওরি তৈরি করতে গেলে প্রথমে, যেমন সেই চাষ করতে গেলে মাটি লাগে আর কি, সেই রকম কিছু একটা থিওরি ডেভেলপ করতে গেলে আমাদের প্রথমে কিছু জিনিস আমাদের কমন সেন্স বা আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে মেনে নিয়ে ধরে নিতে হয় কোনো একটা থিওরিকে ডেভেলপ করতে গেলে। তা এই কাইনেটিক থিওরি অফ গ্যাস কিছু কিছু এরকম স্বীকার্য বা পস্টুলেট ধরে নিয়েছে। তার মধ্যে একটা, মানে আমি পরপর যতগুলো আমার মনে আছে আমি বলবার চেষ্টা করছি, যে তোমার প্রত্যেক গ্যাসেরই যে অণুপরমাণু আছে, অ্যাটমস বা মলিকিউলস আছে, সেই মলিকিউলসগুলোর কিন্তু সবগুলোই আইডেন্টিক্যাল। অর্থাৎ হাইড্রোজেনের মলিকিউলেরও যা শেপ সাইজ বা ইত্যাদি, এরা ক্লোরিনের মলিকিউলেরও কিন্তু শেপ সাইজ একই, আইডেন্টিক্যাল। বহিরঙ্গে তারা আইডেন্টিক্যাল, তারা মানে বাইরের দিক থেকে তাকালে তাদেরকে একই রকম দেখাবে, তাদের আলাদা কিছু রকম দেখাবে না। এবং তারা সব পয়েন্ট মাস, বিন্দু ভর। বিন্দু মানে তারা নিজেদের, তাদের কোনো প্রকৃতপক্ষে ওই মলিকিউলগুলোর কোনো আয়তন নেই, কোনো ভলিউম নেই, তারা যে জায়গা ধরে ছুটে বেড়ায়, অর্থাৎ যে কন্টেনার বা যে পাত্রের মধ্যে তাদের রাখা হয়, সেই কন্টেনারটার ভলিউমটাই হচ্ছে তাদের এফেক্টিভ ভলিউম। তাদের নিজেদের ভলিউম বলে কিছু হয় না, কারণ তাদের সবাইকে আমি পয়েন্ট বা বিন্দু বলে ভেবে নিচ্ছি। তাদের মাসটা আলাদা হতে পারে, হাইড্রোজেনের মাসের থেকে অক্সিজেনের মাস আলাদা হতে পারে, 8 গুণ বেশি ভারী হতে পারে, কিন্তু তাদের শেপ সাইজ ইত্যাদি অর্থাৎ আকার আকৃতি সব একই এবং তারা সবাই বিন্দু, পয়েন্ট। এবার তারা যে কোনো ফাইনাইট টেম্পারেচারে, যে কোনো ফাইনাইট টেম্পারেচার বলতে ফাইনাইট কথাটা বলবো না, যে কোনো ফিজিবল টেম্পারেচারে, অর্থাৎ যে তাপমাত্রা বাস্তবে পাওয়া সম্ভব সেরকম যে কোনো তাপমাত্রায় এই গ্যাস মলিকুলসগুলো সবসময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। দে আর রেস্টলেস কন্ডিশন, দে আর ইন রেস্টলেস কন্ডিশন অ্যান্ড ইন র্যান্ডাম মোশন। অর্থাৎ তারা সবসময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এলোমেলোভাবে, এবং এই যে এলোমেলো গতি, এই এলোমেলো গতিটা একদম অবিচ্ছিন্ন, অর্থাৎ কোনো সময় সে থামে না বা কিছু করে না, চলতেই থাকে। এবং এই দৌড়াদৌড়ি করবার সময় দে কোলাইড উইথ ইচ আদার, তারা পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, এবং তারা পাত্রের দেয়ালের সঙ্গেও ধাক্কা খায়। দে কোলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, পাত্রের দেয়ালের সঙ্গেও ধাক্কা খায়। এই ধাক্কার ফলে চাপ উৎপন্ন হয়, প্রেশার
তৈরি হয়, সেটা আগের দিন একটু বলেছিলাম। সেই জায়গাটায় আমরা আজকে আরেকবার আসবো। প্রেশার নিয়ে যে আলোচনাটা করেছিলাম, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে হাউ ক্যান ইউ ডিফাইন প্রেশার ইউজিং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, বা হাউ ক্যান ইউ এক্সপ্লেন প্রেশার ইউজিং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কিভাবে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে চাপকে ব্যাখ্যা করবে, গ্যাসের চাপকে ব্যাখ্যা করবে, এরকম যদি প্রশ্ন আসে কি করে উত্তর দেব, কি করে উত্তর দেব? তা সেই উত্তরটা দেওয়ার জন্য কিভাবে আমি অ্যাপ্রোচ করব সেটা আমি বলে দিই। ধরা যাক একটা গ্যাস মলিকিউল, আচ্ছা আমি একটু লিখি, না লিখলে বোধহয় বোঝাতে অসুবিধা হবে। তাহলে আমার এখানে আলোচনার বিষয়টা হচ্ছে how can you explain pressure using kinetic theory of gas? এটাই প্রশ্ন ছিল। ধরা যাক এই একটা গ্যাস মলিকিউল যে পাত্রের মধ্যে রাখা আছে, সে পাত্রের দেওয়াল, এই একটা গ্যাস মলিকিউল, তার মাস হচ্ছে m, সে এই দিকে v ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি। মাঝখানে আর কোনো মলিকিউল নেই, সে সোজা এসে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর সে আবার উল্টো দিকে এই ভি ভেলোসিটি নিয়েই ফেরত গেল। এই যে ধাক্কাটা হলো, এই ধাক্কাটাকে বলা হয়, বাংলায় বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ইংরেজিতে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এই ধরনের কলিশনের বা সংঘর্ষের বিশেষত্ব কি? এই ধরনের কলিশনের বিশেষত্ব হচ্ছে মোমেন্টাম ইজ কনজার্ভড। বাংলা কি দাঁড়ায়? ভরবেগ সংরক্ষিত হয়। অর্থাৎ ভরবেগ মানে কি না, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে তার এই অবস্থায় যখন গিয়ে ধাক্কা দিল, তার এদিকের ভরবেগ কত ছিল? mv। সে ফেরত যখন আসবে সেও কিন্তু mv ভরবেগ নিয়ে ফেরত আসবে, কিন্তু ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তাই জন্যে এই দিকে যখন ভরবেগ সেটা যদি আমি পজিটিভ নিই, তাহলে যখন ফেরত আসছে এই ভরবেগটাকে আমায় হিসাব মতো নেগেটিভ ধরতে হবে। তাহলে একটা গ্যাস মলিকিউল গিয়ে ধাক্কা খেলো এবং ফিরে এলো, তাহলে ভরবেগের পরিবর্তন, বা ইংরেজিতে কি লেখা যায় যে চেঞ্জ ইন মোমেন্টাম, বা একটি সংঘর্ষের ফলে ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম ডিউ টু এ সিঙ্গল কলিশন, সেটা কত হলো? mv ছিল। পরিবর্তন যখন আমরা বার করি তখন আমরা কি করি না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে পারি, ইনিশিয়াল মাইনাস ফাইনালও করতে পারি। জাস্ট চেঞ্জটা বার করতে চাইছি, অন্তিম মাইনাস প্রাথমিক যদি করি তাহলে মাইনাস mv, এইটা লেখা উচিত, মাইনাস mv মাইনাস অফ mv, এইটা হচ্ছে অন্তিম, এইটা হচ্ছে প্রাথমিক, বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস 2mv। আমরা যদি কেবলমাত্র মানে পরিবর্তনটা ভাবি তাহলে আর মাইনাসটা কনসিডার করব না, তখন শুধুমাত্র 2mv ভরবেগের পরিবর্তন হচ্ছে একটি
মলিকিউলের ধাক্কার ফলে, একটি অণু কন্টেনারের গায়ে ধাক্কার ফলে আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে অতটা। এইবার নিশ্চয়ই ধরা যাক 1 সেকেন্ড সময়ে কেবলমাত্র একটাই অণু গিয়ে ধাক্কা মারবে, তা তো নয়, অনেক অণু গিয়ে ধাক্কা মারছে। ধরা যাক n সংখ্যক অণু গিয়ে ধাক্কা দিল। শুধু তাই নয়, এইবার এই যে পাত্রের যে দেওয়ালটা এঁকেছি তার তো একটা মোট ক্ষেত্রফল আছে। এই 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 ধরো পাত্রের দেওয়ালটা আমি 3 ডাইমেনশনালি দেখাচ্ছি। তাহলে এইখানে 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 এরকম প্রচুর মলিকিউল এসে ধাক্কা দিল। এই এত যে মলিকিউল এসে ধাক্কা দিল, তার মানে আমি ধরো এর যদি ক্ষেত্রফল বা এরিয়া যদি এ হয়, তাহলে এই এ ক্ষেত্রফলে 1 সেকেন্ড সময় ধরো অনেক সংখ্যক মলিকিউল এসে ধাক্কা দিল। একটা মলিকিউল ধাক্কা দেওয়াতে ভরবেগের পরিবর্তন হচ্ছে 2 mv। তাহলে 1 সেকেন্ড সময়ে এই এ ক্ষেত্রফলে মোট যতগুলো মলিকিউল এসে ধাক্কা দিল, সেই সংখ্যাটা দিয়ে যদি এই ভরবেগের পরিবর্তনকে আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে এতগুলো মলিকিউল এসে ধাক্কা দেওয়ার ফলে মোট ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাব। অর্থাৎ বলতে চাইছি যেটা, যে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম ডিউ টু কলিশন অফ দিস লার্জ নাম্বার অফ মলিকিউলস ইন 1 সেকেন্ড ইন দিস এরিয়া এ, সেইটা পেতে গেলে কি করতে হবে না, 1 সেকেন্ড সময় এই এরিয়ার উপর যতগুলো মলিকিউল এসে ধাক্কা মারছে, ধরো যাক n সংখ্যক মলিকিউল এসে ধাক্কা মারছে, সেই n দিয়ে 2 mv কে যখন মাল্টিপ্লাই করব, তাহলে আমরা টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম ইন অফ দ্য মলিকিউলস ইন 1 সেকেন্ড সেটা পেয়ে যাব। 1 সেকেন্ড সময়ে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম কত সেটা পেয়ে গেলাম। তাহলে এই মোমেন্টাম চেঞ্জটা কত সময় হয়েছে? 1 সেকেন্ডে, তাই তো মুখে বলছি। তাহলে 1 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তনটাকে আমরা ভরবেগ পরিবর্তনের হার বলতে পারি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বলতে পারি। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানেই তো চেঞ্জ অফ মোমেন্টাম ইন 1 সেকেন্ড, নাকি? নিউটন সেকেন্ড ল অফ মোশন, যেটা আমরা দ্বিতীয় গতিসূত্র নিউটনে পড়েছিলাম, যে the rate of change of momentum is directly proportional to the applied force and the change takes place in the direction in which the force acts। বাংলায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যে কোনো গতিশীল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। মনে পড়ছে? পুরনো পড়া? হ্যাঁ স্যার, মনে পড়ছে। রিক্যাপিচুলেশন করছি। তা সেইখানে আমরা বলের বা ফোর্সের একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম না, এফ ইকুয়াল টু এম এ ফাইনালি পেয়েছিলাম। দেখো এফ ইকুয়াল টু এম এ মানে কি? ত্বরণ। এ হচ্ছে ছিল অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এইবার এই জিনিসটাকে যদি ব্র্যাকেটটাকে তুলে দাও, তাহলে কি দাঁড়ায়? এম ভি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ হোয়াট ইজ এম ভি না ফাইনাল মোমেন্টাম, হোয়াট ইজ এম ইউ ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এইটা হচ্ছে তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম, উপরটা বাই টাইম, ঠিক তো? অর্থাৎ ভরবেগের দেখতে পাচ্ছি না, ফুল স্ক্রিন করে নাও, দেখতে পাবে। ফুল স্ক্রিন করনি? আমার এখানে স্ক্রিনে ওই বোর্ড যেখানে শেষ হয়েছে তারপরেও যে দেওয়াল আছে তারও ছবি আসছে, তা সুতরাং তোমার মোবাইলে না দেখতে পাওয়ার কিছু নেই। তা চেঞ্জ ইন মোমেন্টাম ইন বাই টাইম, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করছি। তার মানে সহজ কথায় বলতে গেলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কতটা, সেটা হচ্ছে ফোর্স। এত কথা বলছেন কেন স্যার?
আমরা বলটা বার করতে চাইছি, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন ফর ফোর্স। তার মানে 1 সেকেন্ড সময়ে যদি n সংখ্যক মলিকিউল এই দেওয়ালে এসে ধাক্কা দেয়, তাদের জন্য যে মোট বা টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম হবে সেটা হবে, তার মানে 2mv ইন্টু n, n দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা পাবো। সেটা কতটা এরিয়ার উপর এই মলিকুলগুলো এসে ধাক্কা দিয়েছে, না এ এরিয়ার উপর, এ ক্ষেত্রফলের উপর। তাহলে প্রেশার কাকে বলে? ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স বাই এরিয়া বা বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বলটা মোট পেয়ে গেলাম, এরিয়া তো এখানে এ লিখেই দিয়েছি, তাহলে প্রযুক্ত বলকে এরিয়া দিয়ে যদি ভাগ করে দিই, ডিভাইড করে দিই, তাহলেই আমার প্রেশারের এক্সপ্রেশন চলে আসে। আমি ম্যাথামেটিক্যালি এর চেয়ে বেশি লিখলাম না, কারণ এটা এত সিম্পল নয়। আমি যতটা সিম্পলি লিখেছি বিষয়টা, জাস্ট বোঝানোর জন্য একটুখানি লিখেছি। এটা এর মধ্যে আরও অনেক প্যারামিটার্স যুক্ত হয়, জাস্ট তোমাদের এক্সপ্লেন করার জন্য এইটুকু লিখলাম। তাহলে তখন যখন সংজ্ঞা দেবে, মানে যখন এক্সপ্লেন করবে হোয়াট ইজ প্রেশার, তাহলে আমরা এইভাবে যদি ডিফাইন করি, দ্য rate of change of the total rate of change of momentum of all molecules colliding perfectly with the gas container, with the walls of the gas container in unit area is the pressure of the gas. বাংলায় কি দাঁড়ায়, যে একক ক্ষেত্রফল বা পাত্রের, যে পাত্রে গ্যাস রাখা আছে সেই পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফল বিশিষ্ট জায়গায় প্রতি সেকেন্ডে বা একক সময় যে পরিমাণ অণু পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করে, সেই সংঘর্ষের ফলে যতটা ভরবেগের পরিবর্তন ঘটে সেইটি হচ্ছে গ্যাসের চাপ। তাহলে আমরা একক সময় বললাম, একক সময় ভরবেগ পরিবর্তন, যতগুলো অণু মোট ধাক্কা মারছে তাহলে মোট ভরবেগের পরিবর্তন একক সময় পেয়ে গেলাম, তার মানে ভরবেগ পরিবর্তনের হার পেয়ে গেলাম। আর একক ক্ষেত্রফল কতটাও উল্লেখ করলাম, অর্থাৎ চাপের রাশিমালা পেয়ে গেলাম। তাহলে আমায় যদি প্রেশার এক্সপ্লেন করতে বলা হয়, আমাকে কিন্তু এইভাবেই করতে হবে। আর একটা কথা বলে যে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে তোমরা নেক্সট দিন আমাকে অঙ্কগুলো বা এক্সারসাইজটা করে আমায় মানে যেরকমভাবে এর আগেও পাঠিয়েছো সেইভাবে পাঠাবে। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অঙ্কগুলো যখন করবে, কেউ কেউ করে দু একটা পাঠাচ্ছ দেখছি, অনেক বেশি লিখতে হচ্ছে। আমি একটুখানি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এইভাবে করবে, তাহলে আর অসুবিধা হবে না। আর একটা জিনিস দেখবে বইতে দেওয়া আছে, এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর যে ভ্যালুগুলো, এর যে বিভিন্ন মান 8.312, এই জায়গাগুলো কিন্তু একটুখানি লিটার অ্যাটমসফিয়ার এককে কত হয়, এই জায়গাগুলো কিন্তু একটুখানি কিভাবে আসছে একটুখানি দেখে নিও। যদি বুঝতে না পারো আমাকে একটু জিজ্ঞাসা করে নিও। দেখবে 0.082 কনভার্ট করেছে, কি করে কনভার্ট করেছে নিজেরা গুণ করে দেখবে। মানে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই রিলেশনের মধ্যে থেকে আমরা আর এর ভ্যালুটা বার করতে পারবো, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে এইখানে প্রেশার, ভলিউম, এন আর টি এর ভ্যালুগুলো কত রাখবো? প্রেশার হবে তোমার 76 সেন্টিমিটার অফ এইচজি কলম, মার্কারি যে ব্যারোমিটার তার 76 সেন্টিমিটার লম্বা কলম যতটা চাপ দেয় তার সমান। না সেই ভ্যালুটা কত? প্রেশারের রাশিমালা পড়েছিলাম কি, পি ইকুয়াল টু এইচডিজি ক্লাস 9। তাহলে আমাদের এই প্রেশারের যে ভ্যালুটা আসবে সেটা তার মানে 76 ইন্টু 13.6 ইন্টু 981 এত টাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমরা এসআইতে করি, তাহলে এসআইতে করলে কি দাঁড়াবে, এইটা 0.76 মিটার, এটা হবে 13,600 কেজি পার মিটার কিউব, আর এটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এইগুলোকে গুণ করে দেখবে কত আসে। তাহলে আমি যখন ভ্যালুগুলো বসাবো আর এর এইভাবে বসাবো 0.76 ইন্টু 13600 ইন্টু 9.81 আর এই ভলিউমটা কত হবে? ভলিউমটা নিয়ে বিশেষ আলোচনা করলাম না, ভলিউমটা নিয়ে পরের চ্যাপ্টারে আলোচনা করব। ভলিউমটা হবে 22.4 লিটার্স, এবং 22.4 লিটার্স মানে এই কনভার্সনগুলো কিন্তু একদম ছোটস্থ থাকতে হবে। 1 সেন্টিমিটার কিউব, আচ্ছা এক কাজ করি, 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার, আবার 1000 লিটার্স ইকুয়াল টু কিন্তু 1 মিটার কিউব। এই কনভার্সনগুলো কিন্তু নিজেরা একদম খেয়াল রেখো। তাহলে 22.4 লিটার্স মানে 22.4 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। লিটার থেকে আমরা তাহলে এখান থেকে তো 1 লিটার সমান পেয়েই যাচ্ছি 1/1000 মিটার কিউব, মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তলায় এন হচ্ছে 1 মোল, এখানেও এনটা 1 বসালাম। আর টি হচ্ছে 273 কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে 273 কেলভিন হবে। যদি আমি কেলভিন স্কেলে নিয়ে যাই তাহলে 273, এই গুণটা করলে যা আসবে, আমি 8.31 দিয়ে একটা কিছু আসবে। এইটায় যে ভ্যালুটা পাবে সেইটার ইউনিট কি হবে না, প্রেসারের ইউনিট হচ্ছে, এই প্রেসারের ইউনিট কি, প্রেসারের ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখানে ভলিউম আছে তাহলে মিটার কিউব, তলায় এখানে এন আছে মানে মোল, আর এটা হচ্ছে কেলভিন। তাহলে এখান থেকে মিটার স্কোয়ার আর মিটার কিউব কেটে গিয়ে তাহলে নিউটন মিটার, নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল। ক্লাস 9 আবার, তাহলে ক্লাস 9-এ যারা ফাঁকি দিয়েছো তারা বুঝতে পারছো কত বড় গাড্ডায় পড়েছো। 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 জুল। কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারটা আরেকবার দরকার পড়ে নিও। তাহলে নিউটন ইন্টু মিটার মানে 1 জুল। তাহলে আমার এখানে আসবে এটা, এই নিউটন ইন্টু মিটার করলে জুল, তলায় মোল পার কেলভিন, তাহলে মোল ইনভার্স, কেলভিনটাকে ক্যাপিটাল কে দিয়ে লেখা হয় কেলভিন ইনভার্স। এইটা তো একটা ইউনিটে হলো, বইতে দেখবে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটেও করে দেওয়া আছে। এটা কিন্তু মাধ্যমিক সিলেবাসে প্রশ্ন আসে, মাধ্যমিকে প্রশ্ন দেখেছি। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটাও কিন্তু খেয়াল রেখো। কিছুই নয়, এখানে ভিটা আমরা যেমন 22.4 × 10⁻³ সমস্ত আমরা এখানে এসআইতে বার করলাম, এটা 22.4 লিটারকে 22.4 রেখে দেবে, 10⁻³ ফ্যাক্টরটা হিসেবের মধ্যে যাবে না। আর এই চাপটা, এই যে আমরা 0.76 × 13600 × 9.81 এটা যে মোট চাপ বার করলাম, এইটাকে 1 atm প্রেসার ধরে নেবে। অর্থাৎ প্রেসারটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আমরা লিখব 1 atm, আর এইটাকে লিখবো কেবলমাত্র 22.4 লিটার্স। তাহলেই দেখবে যে ভ্যালুটা আসবে আরে সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে। এটা তোমাদের আছে সিলেবাসে। আচ্ছা, কিভাবে অঙ্ক কষবে যেটা দেখাতে গিয়ে বারবার আটকে যাচ্ছি, সেটা একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে তোমায় কি বার করতে হবে, অঙ্কটা পড়লে বুঝতে পারবে। তোমরা যেটা করবে কাজটা সেটা হচ্ছে এরকম একটা চার্ট তৈরি করে নেবে, তাহলে লিখতে কম হবে। একটা হচ্ছে ইনিশিয়াল, একটা হচ্ছে ফাইনাল। এবার প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এর বাইরে তো কিছু নেই। মাস অফ দ্য গ্যাস দিয়ে জেনারেলি চার্লস বয়েলস ল এর অঙ্ক থাকে না। তো এবার তার মধ্যে তোমার শুধু প্রেসার ভলিউম যদি থাকে, তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে, তোমার এই টেম্পারেচারটাও লিখতে হবে না, শুধু প্রেসার ভলিউম লিখবে। যদি শুধু ভলিউম টেম্পারেচার থাকে তাহলে শুধু ভলিউম টেম্পারেচার লিখবে, অর্থাৎ আয়তন আর তাপমাত্রা লিখবে, প্রেসার লেখার দরকার নেই। যেটা অঙ্কে দেয়া থাকবে, যেটা প্রশ্নে আসবে, সেইটা দেখে আমরা বসাবো। এরকম একটা ছক করে নেব। এইবার ইনিশিয়াল প্রেসার ধরো তোমায় যা দিল সেইটা ইকুয়াল টু ধরো P1, মানে এখানে লিখে সেটা P1 লিখলে। এইখানে ফাইনাল প্রেসারটা যদি বার করতে দেয় তাহলে এইখানে একটা
ফাঁকা রাখলে ইকুয়াল টু P2 লিখে রাখলে, এটা V1 লিখে রাখলে, এটা এটা ধরো V2 লিখে রাখলে, এটা যদি সেলসিয়াস স্কেলে দেয়, ধরো সাপোজ হয়তো T°C, T1°C দিল, সেটা ইকুয়াল টু কত কেলভিন, সেটাও এইখানেই লিখে রাখবে একদম 273 অ্যাড করে, যে হয়তো T1 কেলভিন, এইটা লিখে রাখলে। এইখানে T2°C যদি দেওয়া থাকে, সেটা কত কেলভিন হচ্ছে T2 কেলভিন। এইবার এইটা লেখা হয়ে গেল, অর্থাৎ তুমি কোনটাকে P1 ধরছো কোনটাকে V1 ধরছো সব ক্লিয়ার হয়ে গেল, কিন্তু পরীক্ষকের কাছে তুমি কারোর থেকে দেখে ঠুকেছো সেটা মনে করা হবে না তখন। জাস্ট এবার ওই P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এই ফর্মুলা ব্যবহার করলে আনসার পেয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছি, প্রথমে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এই রকমের একটা জিনিস যদি করে নাও, তাহলে তোমার প্রশ্নের যে ডেটাগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, সেগুলো বসাতেও কোনো ভুল হবে না। এইটা একটুখানি খেয়াল রেখো, এইটা দেখে অঙ্কগুলো করো।